কুলম্বস ল ইন ভেক্টর ফর্ম। ডায়াগ্রামটা দিয়ে একটু ভালো করে দেখো। প্লাস Q1 চার্জ আছে যেটা 1 নম্বর পজিশনে আছে, প্লাস Q2 চার্জ আছে যেটা 2 নম্বর পজিশনে আছে। এটা হচ্ছে 1 নম্বর পজিশন, এটা হচ্ছে 2 নম্বর পজিশন। এইবার এই দুটো চার্জ যে আছে, দুটো চার্জের মধ্যে কি ফোর্স কাজ করবে? রিপালসিভ ফোর্স কাজ করবে। এই রিপালসিভ ফোর্স 1 নম্বর চার্জের ওপর 2 নম্বর চার্জের জন্য ফোর্সটা কি? F12, সেটা ডাইরেকশন হচ্ছে লেফট সাইড বরাবর। একই রকম ভাবে F21 যেটা হচ্ছে 2 নম্বর চার্জের ওপর 1 নম্বর চার্জের জন্য ফোর্স, সেটা কোন দিকে কাজ করছে? রাইট সাইড বরাবর। এখানে দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স কি r, এবার তাকে যদি ভেক্টর ফর্মে লেখা হয় 1 নম্বর থেকে 2 নম্বর পর্যন্ত, সেটা কি হবে? r12 ভেক্টর। সেই r12 ভেক্টর থেকে যদি r12 ইউনিট ভেক্টর বের করতে চাই তাহলে কি হবে? r12 ভেক্টর ডিভাইডেড বাই স্মল r। একই রকম ভাবে 2 নম্বর থেকে 1 নম্বরের দিকে যদি ইউনিট ভেক্টরটা আমাদের বের করতে হয় তাহলে কি করতে হবে না, r21 ইকুয়ালস টু r21 ভেক্টর ডিভাইড বাই r। এবার এটা পরিষ্কার বুঝতে পারছো যে দুটো ইউনিট ভেক্টর অপোজিট ডাইরেকশনে কাজ করছে, তার জন্য কি রিলেশন হবে? r12 ইউনিট ভেক্টর ইকুয়ালস টু মাইনাস r21 ইউনিট ভেক্টর। এবার F12 ফোর্সটা যেদিকে কাজ করছে সেদিকে ইউনিট ভেক্টরটা কি? সেদিকে ইউনিট ভেক্টরটা হচ্ছে r21। একই রকম ভাবে যদি F21 এর দিকে দেখো, সেই ফোর্সটা যেদিকে কাজ করছে সেদিকে কোন ইউনিট ভেক্টর কাজ করছে? F21 এর দিকে যে ইউনিট ভেক্টরটা কাজ করছে সেটা হচ্ছে r12। তার মানে এই দুটো ফোর্সকে যদি আমরা ডিফাইন করে লিখতে চাই ম্যাথামেটিক্যালি, তাহলে এই ইউনিট ভেক্টরগুলো আমাদের ইউজ করতে হবে। কিভাবে ইউজ করব, কোনটার জন্য কোনটা ইউজ হবে আমরা দেখে নিই। যদি F21 ভেক্টরটা লিখতে চাই, F21 ভেক্টর, F21 তার জন্য ইউনিট ভেক্টর r12 হবে, তাহলে F21 ভেক্টর হয়ে যাবে 1/4π0 Q1 Q2 বাই r স্কোয়ার ইন্টু r12 ক্যাপ। একই রকম ভাবে F12 কে যদি লিখতে হয় তাহলে কি করতে হবে? কোন ইউনিট ভেক্টর নিতে হবে? r21 ইউনিট ভেক্টর নিতে হবে। তাহলে F12 ইকুয়ালস টু 1/4π0 Q1 Q2 বাই r স্কোয়ার, এখানে হয়ে যাবে r21 ইউনিট ভেক্টর। তার মানে এই দুটো ফোর্সকে যদি ভেক্টর ফর্মে আমরা লিখতে চাই তাহলে তাদের ম্যাগনিটিউড ইনটু তাদের ডাইরেকশন, এখানে হচ্ছে তাদের ম্যাগনিটিউড ইনটু তাদের ডাইরেকশন। এবার এই দুটো ফোর্সের ইকুয়েশন থেকে দুটো ইম্পর্টেন্ট কনক্লুশন আমরা দেখব। এই রিলেশনটা খুব ভালো করে দেখো, r12 ইউনিট ভেক্টর ইকুয়ালস টু মাইনাস r21 ইউনিট ভেক্টর। এইটাকে যদি আমরা এখানে রিপ্লেস করে দিই কোনো একটা ইকুয়েশনে, ধরো r12 এর জায়গায় আমরা লিখলাম মাইনাস অফ r21, তাহলে মাইনাস অফ r21 যদি লিখে দিই তাহলে কি হবে? মাইনাস সাইন সামনে চলে আসবে, 1/4π0 Q1 Q2 বাই r স্কোয়ার অফ r21 ইউনিট ভেক্টর, সেটা কি হয়ে যাবে? F12। তাহলে F21 ইকুয়ালস টু পাচ্ছি মাইনাস অফ F12, বা তাকে যদি উল্টো করে লেখা হয় F12 ইকুয়ালস টু মাইনাস অফ F21। এবার এই ফর্মটাকে আমরা যদি ডিটেলস একটু দেখি, এটা হয়ে যাবে এক্স্যাক্টলি দুটো যে ফোর্স আছে সেগুলো কিভাবে কাজ করছে না, ইকুয়াল অ্যান্ড অপোজিট ডাইরেকশনে কাজ করছে। এবার দুটো চার্জ পার্টিকেল তাদের মধ্যে ইন্টারাকশন হচ্ছে, ইন্টারাকশন হওয়ার পরে যে ফোর্স দুটো তৈরি হচ্ছে সে ফোর্স দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট, যেটা এক্স্যাক্টলি নিউটনস থার্ড ল। নিউটনের থার্ড লতে কি বলা হয়েছে যে দুটো পার্টিকেল আছে 1 নম্বর এবং 2 নম্বর, যদি 2 নম্বর পার্টিকেলের উপর 1 নম্বরের উপর যে ফোর্স হয় সেই ফোর্স যদি অ্যাকশন হয় তাহলে রিয়াকশন কি হবে না, 1 নম্বর পার্টিকেলের উপর 2 নম্বর পার্টিকেলের জন্য যে ফোর্স, এবং সেই ফোর্স হবে ইকুয়াল অ্যান্ড অপোজিট। তাহলে কুলম্বস ল কি করছে এখানে? নিউটনস থার্ড ল যেটা সেটা ওবে করছে। এটা একটা ইম্পর্টেন্ট কনক্লুশন। সেকেন্ড ইম্পর্টেন্ট কনক্লুশন হচ্ছে সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্সটা কি? সেন্ট্রাল ফোর্স তোমরা গ্র্যাভিটেশনে পড়েছো, সেখানে কি ছিল না, দুটো পার্টিকেলের সেন্টার কানেক্টেড যে লাইন, সেই লাইন বরাবর যদি ইন্টারঅ্যাকশন ফোর্স কাজ করে তাকে বলা হয় সেন্ট্রাল ফোর্স। এখানে আমরা কুলম্ব ফোর্সে কি দেখতে পাচ্ছি না, এই যে দুটো চার্জ আছে, চার্জ দুটোকে যে কানেক্টেড লাইন, সেই লাইন বরাবর ফোর্স কাজ করছে। তাহলে কুলম্ব ফোর্স হচ্ছে একটা সেন্ট্রাল ফোর্স, এটা এখানে লেখা হয়েছে। কুলম্ব ফোর্স অ্যাক্টস অ্যালং r12 unit vector, r21 unit vector. It means along the line joining the center of the charges, then Coulomb force is a central force.
এই ডায়াগ্রামটাতে আমরা কি করেছি, 2 নম্বর চার্জটাকে চেঞ্জ করেছি, সেখানে -q2 ইউজ করেছি। তাহলে -q2 ইউজ করার জন্য এখানে কি পরিবর্তন হবে না, পার্টিকেল দুটোর মধ্যে, চার্জ পার্টিকেল দুটোর মধ্যে যে ইন্টারাকশন হবে সেটা হচ্ছে অ্যাট্রাকশন ফোর্স। অ্যাট্রাকশন ফোর্সগুলো কোন দিকে কাজ করবে না, F12 এর ডাইরেকশন এখন এই ডাইরেকশন বরাবর হবে, একই রকম ভাবে F21 এর ডাইরেকশন এই ডাইরেকশন হবে। তাহলে F12 কে যদি প্রেজেন্ট করো, তাহলে প্রেজেন্ট করার জন্য ম্যাথমেটিক্যালি কোন ইউনিট ভেক্টর ইউজ করতে হবে, এখন R12 ইউনিট ভেক্টর ইউজ করতে হবে। আগের ক্ষেত্রে আমরা ইউজ করেছিলাম R21 ইউনিট ভেক্টর। একই রকম ভাবে যদি F21 কে যদি প্রেজেন্ট করো, সেটা কোন ইউনিট ভেক্টর দিয়ে প্রেজেন্ট করতে হবে, R21 ইউনিট ভেক্টর, কারণ ফোর্সের ডাইরেকশন এখন এই ইউনিট ভেক্টরের ডাইরেকশন বরাবর। ফোর্সের ডাইরেকশন এখন এই ইউনিট ভেক্টরের ডাইরেকশন বরাবর। এবার চলে আসছি ফোর্সেস বিটুইন মাল্টিপল চার্জেস, দ্য সুপারপজিশন প্রিন্সিপাল। যদি মাল্টিপল চার্জ থাকে, যেমন এখানে এক্সাম্পল হচ্ছে, এখানে আছে Q1 চার্জ, এটা এখানে Q1 চার্জ আছে, এখানে Q1 চার্জটার পজিশন ভেক্টর কি R1, Q2 চার্জের পজিশন ভেক্টর R2, Q3 চার্জের পজিশন ভেক্টর R3। এবার Q1 চার্জের উপর আমরা ফোর্স দেখবো কার জন্য, এখানে দুটো আলাদা যে দুটো চার্জ আছে Q2 অ্যান্ড Q3 এর জন্য, সেটা আমরা দেখার চেষ্টা করছি। কিভাবে দেখবো, আমরা ধরে নিলাম যে Q1 Q2 Q3 তিনটে চার্জ আছে, তিনটে চার্জই হচ্ছে পজিটিভ চার্জ। Q1 চার্জের ওপর Q2 চার্জের জন্য ফোর্স কোন দিকে কাজ করবে, এই ডাইরেকশন বরাবর কাজ করবে, সেটাকে আমরা ডিনোট করেছি F12। ঠিক আছে, 1 নম্বর চার্জের ওপর 2 নম্বর চার্জের জন্য ফোর্স। একইরকমভাবে 1 নম্বর চার্জের ওপর 3 নম্বর চার্জের জন্য ফোর্স F13, সেটা কি হবে, এই ডাইরেকশন বরাবর কাজ করবে। তাহলে দেখো Q1 চার্জের উপর দুটো ফোর্স কাজ করছে, একটা হচ্ছে এই ডাইরেকশন বরাবর, একটা হচ্ছে এই ডাইরেকশন বরাবর। এবার এই দুটো ফোর্সের যে টোটাল রেজাল্টেন্ট কি হবে না, দুটোর ভেক্টর সাম হবে। সেই দুটো ভেক্টর সামকে আমরা এইভাবে লিখতে পারি, F1 ইকুয়ালস টু F12 ভেক্টর প্লাস F13 ভেক্টর। তার মানে টোটাল ফোর্স যেটা কাজ করছে Q1 এর উপর, সেটা কি হয়ে গেল না, সেপারেটলি 2 নম্বর চার্জের জন্য যেটা হচ্ছে আর 3 নম্বর চার্জের জন্য যেটা আছে, সেই ফোর্সগুলোর vector sum. Consider n point charges in vacuum at position r1, r2, dot 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 rn. Then total force on the charge q1 is f1 equals to f12 plus f13 plus dot 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 plus f1n. এটা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল। সুপারপজিশন প্রিন্সিপালে কি বলা হয়েছে যে 1 নম্বর চার্জের উপর যে ফোর্সটা হবে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা চার্জকে যদি সেপারেটলি রাখা হয়, তারা 1 নম্বর চার্জের উপর যে ফোর্স দেবে তাদের অ্যালজেব্রিক সাম। মানে হচ্ছে 1 নম্বর চার্জকে রেখে দিয়ে যদি 2 নম্বর চার্জটা অনলি রাখা হয়, তার জন্য যে ফোর্স হবে, 1 নম্বর চার্জ রেখে দিয়ে যদি 3 নম্বর চার্জ অনলি রাখা হয়, তার জন্য যে ফোর্স হবে, 1 নম্বর চার্জ রেখে দিয়ে যদি 4 নম্বর চার্জ রাখা হয়, তার উপর যে ফোর্স হবে, সেই রকম যদি n নাম্বার অফ চার্জকে যদি সেপারেটলি রাখা হয়, তারা যে টোটাল তারা যে ফোর্স দেবে ইন্ডিভিজুয়ালি, সেই ইন্ডিভিজুয়াল ফোর্সগুলো কি হবে, সেই ইন্ডিভিজুয়াল ফোর্সগুলোকে আমরা যদি অ্যালজেব্রিক সাম করি, সেই টোটাল রেজাল্টটা হবে ওই 1 নম্বর চার্জের উপর টোটাল ফোর্স। এটাই সুপারপজিশন প্রিন্সিপাল। এবার আমরা একটা এক্সাম্পল দেখব। দেখো এখানে বলা হয়েছে চার্জেস Q1, Q2, Q3 আর 1.5 millicoulomb, 0.2 millicoulomb and minus 0.5 millicoulomb. They are placed at a point A, B, C shown in the figure. If R1 and R2 are 1.2 meter and 0.6 meter, calculate the magnitude of the resultant force on Q2. এইসব প্রবলেমের ক্ষেত্রে যখন ডাটা দেওয়া থাকে অনেক কিছু, তখন কি করবে, সাইডে পেন দিয়ে খুব তাড়াতাড়ি করে লিখে নেবে কি কি দেওয়া আছে, তাহলে আমাদের ক্যালকুলেট করতে সুবিধা হবে। ফিজিক্সের প্রবলেমগুলোর জন্য খুব ফাস্ট করার জন্য এই ট্রিকটা খুবই জরুরি। তোমরা কি করবে, সাইডে লিখে নেবে এবং সেগুলোর ইউনিট তাড়াতাড়ি চেঞ্জ করে নেবে, যে কোনো একটা এসআই পদ্ধতিতে বা সিজিএস পদ্ধতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং তারপর দেখবে যে প্রবলেমটা কি আছে। এখানে Q1 দেওয়া আছে, সেটাকে আমরা নিয়ে গেছি 1.5 × 10⁻³ কুলম। Q2 দেওয়া আছে 0.2 × 10⁻³ কুলম। Q3 হচ্ছে নেগেটিভ চার্জ 0.5 × 10⁻³ কুলম। R1 দেওয়া হয়েছে 1.2 মিটার, R2 দেওয়া হয়েছে 0.6 মিটার। এখানে প্রশ্ন করেছে যে ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স অন Q2। তাহলে ফোর্স অন Q2 আমাদের ক্যালকুলেট করতে হবে। এই Q2-র ওপর কি ফোর্স আছে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। এখানে ডায়াগ্রামটা দেখো, এতে আছে Q1, বিতে আছে Q2, সিতে আছে Q3। এতে কি রেখেছে, এ থেকে যদি বি পর্যন্ত আসি সেটার ডিস্টেন্স হচ্ছে R1 এবং বি থেকে যদি সিতে যাই সেটার ডিস্টেন্স হচ্ছে R2। এগুলো হচ্ছে ম্যাগনিটিউড।
এবং এটা পারপেন্ডিকুলার ডাইরেকশনে আছে, এ বি এবং বিসি পরস্পরের পারপেন্ডিকুলার ডাইরেকশনে আছে। এবার আমরা প্রবলেমটাকে সাজানোর চেষ্টা করব। আমরা একটু ভেক্টর ডায়াগ্রামটা এঁকে নিই তাড়াতাড়ি করে। Q3 চার্জটা হচ্ছে নেগেটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, তার মানে আমরা হচ্ছে 2 নম্বর যে চার্জটা আছে Q2 তার উপর ফোকাস করতে হবে। সেখানে লক্ষ্য করলে দেখবে Q1 এর জন্য Q2 এর জন্য যে ফোর্সটা কাজ করছে সেটা রিপালসিভ ফোর্স, তাহলে রিপালসিভ ফোর্সটা কি করবে, এই দিয়ে কাজ করবে, যেটা আমরা F1 দিয়ে ডিনোট করেছি। F1টা মানে 1 নম্বর ফোর্সটা Q2 এর ওপর Q1 এর জন্য সেটা এই দিয়ে কাজ করবে। একই রকম ভাবে 2 নম্বর ফোর্স যেটা সেটা হচ্ছে F2 হচ্ছে Q2 এর ওপর Q3 এর জন্য। Q3 এর জন্য কোন দিকে ফোর্স কাজ করবে, এটা হচ্ছে যেহেতু নেগেটিভ চার্জের জন্য অ্যাট্রাকশন ফোর্স, অ্যাট্রাকশন ফোর্স হচ্ছে F2, F2 কোন দিকে কাজ করবে, এই দিকে কাজ করবে, এই ডাইরেকশন বরাবর। তার মানে দুটো ফোর্স পেলাম Q2 এর ওপর, একটা হচ্ছে এই দিকে F1, এইদিকে F2, এবং দুটো ফোর্স কিভাবে কাজ করছে, পারপেন্ডিকুলার ডাইরেকশনে কাজ করছে। তাহলে ফাইনাল রেজাল্টেন্টটা কোন দিকে হবে, এই ডাইরেকশন বরাবর হবে, F। তাহলে F ভেক্টরটাকে আমরা কি করে লিখতে পারি, যদি পারপেন্ডিকুলার দুটো ফোর্স থাকে F1 এন্ড F2, তাকে আমরা সিম্পলি লিখতে পারি এই ফর্মে, F ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার। আমরা ভেক্টর এটা পড়েছিলাম। তাহলে আমরা সিম্পলি F1 F2 ক্যালকুলেট করে নিই, দিয়ে এখানে বসিয়ে দিলে আমরা রেজাল্ট পেয়ে যাবো, তাই না? তাহলে F1টা কি হবে, F1টা হয়ে যাবে 1/4π0 Q1 Q2 Q1 Q2 ইন্টু R1 স্কোয়ার, এটা হয়ে যাবে যদি ক্যালকুলেট করো 1.87 ইন্টু 10⁻³ নিউটন। আমরা অনলি ম্যাগনিটিউড ক্যালকুলেট করছি। F2টাকে করে নাও, F2টা হচ্ছে এই দুটোর মধ্যে Q2 Q3 এর মধ্যে, তাহলে 1/4π0 Q2 Q3 বাই R2 স্কোয়ার, R2 স্কোয়ার যদি বসিয়ে দাও এখানে পুরোটা ক্যালকুলেট করো 2.5 ইন্টু 10⁻³ নিউটন। অ্যাজ F1 এন্ড F2 যদি পারপেন্ডিকুলার তাহলে এই ফর্মুলাটা ইউজ হবে, সেখান থেকে ক্যালকুলেট করলে 3.125 ইন্টু 10⁻³ নিউটন, এবং তাতে একটা, এবং এরপর আমরা একটা so that the magnitude of the resultant is 3.125 into 10⁻³ নিউটন। এটা হচ্ছে উত্তর। এরপর একটা এক্সাম্পল আছে, 5 point charges each of value plus q coulomb are placed on 5 vertex of a rectangular hexagon of side L meter. Find the magnitude of the force on charge minus q coulomb placed at the center of the hexagon. তাহলে কি করেছে, 5টা কর্নারে এ বি সি ডি ই তে প্লাস কিউ চার্জ রাখা হয়েছে, আর ও হচ্ছে সেন্টার, সেন্টারে মাইনাস কিউ চার্জ রাখা আছে, মাইনাস কিউ চার্জের উপর ফোর্স ক্যালকুলেট করতে বলছে। এবার দেখো কিভাবে উত্তরটা করার চেষ্টা করবে। যেহেতু হেক্সাগন, হেক্সাগন হওয়ার জন্য কি সুবিধা না, এই অ্যাঙ্গেলটা যদি তোমরা ক্যালকুলেট করো, টোটাল যে অ্যাঙ্গেলটা 360 ডিগ্রি, ঠিক আছে, 360 ডিগ্রির মধ্যে যদি ক্যালকুলেট করো এই একটা অ্যাঙ্গেল কত হবে, এই ইচ অ্যাঙ্গেল স্মল স্মল যে ইচ অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলগুলো হয়ে যাবে 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা কত হবে, এটা 60 ডিগ্রি হয়ে যাবে। তার মানে এইটা যদি, এই লেন্থটা যদি এল হয়, এগুলো এল হবে, এগুলো এল হবে। এটা হেক্সাগনের প্রপার্টি। এবার দেখে দেখো এই প্লাস মাইনাস কিউ চার্জের জন্য ই অ্যান্ড বি পজিশনে যে প্লাস কিউ চার্জ আছে সেগুলো কোন দিকে ফোর্স কাজ করবে, ই এর জন্য ফোর্স এই দিকে কাজ করবে, বি এর জন্য ফোর্স এই দিকে কাজ করবে, এবং দুটো কি হবে ইকুয়াল, যেহেতু ডিস্টেন্সে আছে, ইকুয়াল ডিস্টেন্স হওয়ার জন্য তারা ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স দেবে। তাহলে এই দিকের ফোর্স দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। একরকম ভাবে এ আর ডি এর দিকে যদি তোমরা তাকাও তাহলে কি হবে, ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স কাজ করবে, এই দিকে ক্যান্সেল আউট হয়ে গেল। কিন্তু সি এর জন্য এই দিকে অপোজিট কোনো ফোর্স নেই, তাহলে সি এর জন্য কোনো ক্যান্সেল আউট হচ্ছে না। সি এর জন্য কোন দিকে ফোর্স কাজ করবে, যেহেতু দুটো চার্জ হচ্ছে অপোজিট, তার জন্য এই ডাইরেকশনে ফোর্সটা কাজ করবে অ্যাট্রাকশন ফোর্স। তাহলে অনলি ও পয়েন্টে যে মাইনাস কিউ চার্জ আছে তার উপর অনলি ফোর্স হবে অ্যাট্রাকশন ফোর্স ডিউ টু সি। সেই ফোর্সটা কত হবে 1/4π0 Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার ইকুয়ালস টু 1/4π0, দুটো ভ্যালু সমান, তার জন্য কিউ স্কোয়ার ডিভাইড বাই এল স্কোয়ার, এবং ডাইরেকশনটা কোন দিকে বলা আছে ওসি বরাবর। এভাবে তোমরা অ্যান্সার লিখতে পারো, ফোর্সের ম্যাগনিটিউড লেখা আছে এবং তারপর ডাইরেকশনও বলে দেওয়া আছে। এবার চলে আসি কম্প্যারিজন অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স। আমরা দুটো ফোর্সের মধ্যে কম্প্যারিজন করছি, অথবা সিমিলারিটিস দেখছি। সিমিলারিটিসগুলোর মধ্যে কি পাবো, আমরা যদি ম্যাথামেটিক্যাল ইকুয়েশন দুটোতেই ফলো করি তাহলে দুটোতেই প্রথম জিনিস হচ্ছে যে তারা হচ্ছে ইনভার্স স্কোয়ার ল ফলো করছে,
এবং তারপর যদি দেখো যে দুটো মধ্যে ছিল কি করছে না, প্রপোর্শনালিটি ফলো করছে, যে তাদের প্রোডাক্ট অফ দেয়ার মাস অর দেয়ার চার্জ, এই প্রপোর্শনালিটি ফলো করছে দুটো ফোর্সই সেন্ট্রাল ফোর্স, আর দুটো ফোর্সই কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্সটা তোমরা যদি আগে শুনে থাকো ভালো, যদি না শুনে থাকো, কনজারভেটিভ ফোর্স মানে হচ্ছে যে সেই ফোর্সের মধ্যে আমরা যদি একটা পার্টিকেলকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই, সেই নিয়ে যাওয়ার সময় 1 নম্বর 2 নম্বর পজিশনের মধ্যে যদি আমরা ট্রাভেল করি, সেই ট্রাভেল করার সময় আমরা কোন পাথ দিয়ে যাচ্ছি সেই পাথের ওপর নির্ভর করবে না কতটা আমাদের ওয়ার্ক ডান হবে, কতটা ওয়ার্ক ডান করতে হবে 1 নম্বর থেকে 2 নম্বর পজিশনে মুভ করার জন্য। সেই ওয়ার্ক ডানের পরিমাণ যদি পাথের ওপর নির্ভর না করে, যে কোনো পাথ দিয়ে আমরা যাই না কেন, যদি সমান পরিমাণ ওয়ার্ক ডান হয়, তাকে বলা হবে কনজারভেটিভ ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স এবং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দুটোই হচ্ছে কনজারভেটিভ ফোর্স। এগুলো হায়ার স্টাডি যে প্রুভ করা হয়, এখানে প্রুভ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একবার মনে রাখার চেষ্টা করবে পয়েন্টটা লেখার জন্য পরীক্ষার খাতায় যদি আসে। বোথ ক্যান অপারেট ইন ফ্রি স্পেস, এটাও তোমরা দেখেছো। এবার ডিসিমিলারিটিজ কি কি আছে, অ্যাট্রাকশন ভার্সাস রিপালশন। গ্র্যাভিটেশনাল ফোর্স কি হয়, অলওয়েজ অ্যাট্রাকটিভ হয়, বাট কুলম্ব ফোর্স হচ্ছে ডিপেন্ড করে অ্যাট্রাকটিভ হবে না রিপালসিভ হবে, সেটা ডিপেন্ডস করে কুলম্ব ফোর্সের উপর, চার্জ দুটোর উপর। তারপর যে ডিপেন্ডেন্স অফ দ্য মিডিয়াম বিটুইন দ্য পার্টিকেল, গ্র্যাভিটেশন ফোর্স দুটো পার্টিকেলের মাঝখানে কি মিডিয়াম আছে তার উপর নির্ভর করে না, কিন্তু কুলম্ব ফোর্স দুটো চার্জ পার্টিকেলের মাঝখানে কিরকম মিডিয়াম আছে তার উপর নির্ভর করে। তারপর হচ্ছে স্ট্রেংথ ওয়াইজ তোমরা আগেও দেখেছো যে ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্সটা আছে সেটা অনেক বড় হয় গ্র্যাভিটেশনাল ফোর্সের তুলনায়। এবার একটা এক্সাম্পল দেখি, Coulomb's law of electrical force between two charges and Newton's law for gravitational force between two masses both have inverse square dependence on the distance between the charges or the masses. সেখান থেকে compare the strength of these forces by determining the ratio of their magnitude 1a for proton and electron and 2 for 2 protons. The next problem, estimate the acceleration for electron and proton due to the electrical force of their mutual attraction when they are 1 angstrom apart. এখানে ভিডিওটা পজ করে তোমরা প্রবলেমটা ভালো করে একবার দুবার তিনবার পড়ে বোঝার চেষ্টা করো। এখানে বলা হয়েছে কুলম্বস ল এবং নিউটনস ল অফ গ্র্যাভিটেশন দুটোর ক্ষেত্রে ইনভার্স স্কয়ার ল ফলো করছে। এখান থেকে 1 নম্বর প্রবলেমে কি করতে বলেছে, কম্পেয়ার করতে বলেছে যে এই যে দুটো ফোর্সের মধ্যে স্ট্রেংথ আছে, স্ট্রেংথ দুটোর সাথে কম্পারিজন করতে বলেছে। কিভাবে না, ম্যাগনিটিউড ক্যালকুলেট করতে বলেছে প্রোটন আর ইলেকট্রনের জন্য অথবা দুটো প্রোটনের জন্য। সেকেন্ড কেসে কি বলেছে, অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করতে বলেছে ইলেকট্রন প্রোটনের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ফোর্সের জন্য। আমরা একটু দেখে নিই কিভাবে করব। প্রথমে আমরা ক্যালকুলেট করছি এফ ইলেকট্রিক ডিভাইড বাই এফ গ্র্যাভিটেশন, এটা আমরা আগেও করেছি একবার। তাহলে কিভাবে করবো, 1/4 q1 q2 বাই r স্কোয়ার ডিভাইড বাই গ্র্যাভিটেশনাল ফোর্স g ইন্টু m1 m2 বাই r স্কোয়ার। যদি সাজিয়ে নাও কি হবে দেখো, r ক্যান্সেল আউট হয়ে গেছে বোথ সাইড থেকে। তাহলে fe বাই এফ জি ইকালস টু 1/4 1 বাই g q1 q2 বাই m1 m2। এখানে বলা হয়েছে দেখো কোনো r ডিপেন্ডেন্সি নেই, চলে গেছে এখান থেকে। এবার এই ফর্মুলা দুটোকে যদি তোমরা ভ্যালুগুলো বসিয়ে দাও তাহলে কি ক্যালকুলেট করতে পারবে, ইলেকট্রন প্রোটনের জন্য অথবা প্রোটনের জন্য ফোর্সের রেশিওটা ক্যালকুলেট করতে পারবে। 1 নম্বর প্রবলেমে কি বলা আছে, এফ ই বাই এফ জিটা ক্যালকুলেট করতে বলেছে। তার মধ্যে প্রথম কেস কি আছে, এফ ই বাই এফ জি একটা ইলেকট্রন একটা প্রোটনের জন্য, তাদের মধ্যে ডিস্টেন্স তো ডিপেন্ডেন্সি চলে গেছে, তাহলে কি কি থাকছে, অনলি মাস আর ইলেকট্রিক চার্জের ভ্যালু থাকছে, মাস এবং ইলেকট্রিক চার্জের ভ্যালু। তাহলে এই ভ্যালুগুলো যদি এখানে বসিয়ে দাও তাহলে কি আসবে, এফ ই বাই এফ জি ইকুয়ালস টু 2.27 ইন্টু 10⁻39, এটা ইলেকট্রন প্রোটনের জন্য। 2 নম্বর কেসে কি বলা হয়েছে, দেখো টু প্রোটনস, যদি দুটো প্রোটনের ক্ষেত্রে হয় তাহলে দেখো অনলি মাসটা চেঞ্জ হয়েছে, বাকি সব ভ্যালু সমান আছে। তাহলে এখানে ইলেকট্রনের মাস ছিল, এখানে প্রোটনের মাস ছিল, এখানে কি হবে প্রোটনের মাস। তাহলে এই দুটোর ক্ষেত্রে যদি আমরা বসিয়ে দিই ক্যালকুলেট করে দেখি তাহলে কি হবে, এফ ই বাই এফ জি ইকুয়ালস টু 1.24 ইন্টু 10⁻36। তাহলে দুটো প্রোটনের ক্ষেত্রে এই যে ইলেকট্রিক ফোর্স অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্সের যে রেশিও, একটা প্রোটন এবং একটা ইলেকট্রনের জন্য এখানে আছে, একটা প্রোটন এবং একটা ইলেকট্রনের জন্য যে ইলেকট্রিক ফোর্স এবং গ্র্যাভিটেশন ফোর্সের রেশিও সেটাকে আমরা ক্যালকুলেট করেছি এবং তাদের ম্যাগনিটিউড ইজ ভেরি হাই, 10⁻39 অ্যান্ড 10⁻36।
From the example we can conclude that electrostatic force are enormously stronger than gravitational force for electron proton. এটা বুঝতে পেরেছো? এবার 2 নম্বর প্রবলেমে ক্যালকুলেট করতে বলেছে যে এই ইলেকট্রন এবং প্রোটন সিস্টেমটা যদি যে আছে, একটা ইলেকট্রন একটা প্রোটন যদি আছে এবং তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে, সেটা কি হবে? ইলেকট্রিক্যাল অ্যাট্রাকশন ফোর্স এবং গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্স। বাট ইলেকট্রিক্যাল অ্যাট্রাকশন ফোর্স ইজ ভেরি হাই। সেই ইলেকট্রিক্যাল অ্যাট্রাকশন ফোর্সের জন্য কি হবে? একটা অ্যাক্সিলারেশন তৈরি হবে। ইলেকট্রন একটা অ্যাক্সিলারেশন নিয়ে প্রোটন দিকে আসবে, প্রোটন একটা অ্যাক্সিলারেশন নিয়ে ইলেকট্রন দিকে যাবে। সেই ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে কুলম ফোর্স বিটুইন ইলেকট্রন অ্যান্ড প্রোটন, সেটা কি আছে? কুলম ফোর্স বিটুইন ইলেকট্রন অ্যান্ড প্রোটন 1/4πε0 q1 q2/r²। এবার আর কত বলেছে? প্রবলেমে বলেছে 1 অ্যাংস্ট্রম বলেছে। তোমরা দেখো ব্যাক করে, আর এর ভ্যালু বলা আছে 1 অ্যাংস্ট্রম, 10⁻10 মিটার। তাহলে সেটা যদি বসিয়ে দাও কি হবে? ইলেকট্রিক্যাল ফোর্স কত হবে? 1/4πε0 q1 q2/r²। সেটা যদি ক্যালকুলেট করো 2.3 × 10⁻8 নিউটন। এবার এই ভ্যালুটার থেকে আমাদের কি করতে হবে? অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করতে হবে। তাহলে অ্যাক্সিলারেশন অফ ইলেকট্রন কি হবে? না ফোর্স অন দ্য ইলেকট্রন ডিভাইডেড বাই দ্য মাস অফ দ্য ইলেকট্রন। ফোর্সকে যদি মাস দিয়ে ডিভাইড করে দিয়ে অ্যাক্সিলারেশন পেয়ে যাবো। সেটা আমরা ক্যালকুলেট করছি। এটা হচ্ছে ফোর্সের ভ্যালু ক্যালকুলেট করেছি, এটা হচ্ছে ইলেকট্রনের মাস। সেখান থেকে পেয়ে গেলাম 2.5 × 10⁻22 মিটার/সেকেন্ড স্কোয়ার। একইভাবে যদি প্রোটনের ক্ষেত্রে ক্যালকুলেট করি কি হবে? প্রোটনের ক্ষেত্রে একই ফোর্স কাজ করছে দুটোর উপরে, অ্যাট্রাকশন ফোর্স। তাহলে ফোর্স Fe ডিভাইড বাই এমপি, মাস অফ দ্য প্রোটন। তাহলে কি হবে? এই ভ্যালুটা একই ভ্যালু ডিভাইড বাই মাস অফ দ্য প্রোটন যদি করি 1.3 × 10⁻19 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এই দুটো হচ্ছে অ্যাক্সিলারেশন ইলেকট্রন প্রোটন সিস্টেমের মধ্যে যখন তাদের মধ্যে আমরা ইলেকট্রিক্যাল ফোর্স কনসিডার করছি। এইবার ধরো আমরা দেখতে চাই যে গ্র্যাভিটেশন ফোর্স তো কাজ করছে ইলেকট্রন ও প্রোটনের মধ্যে। ইলেকট্রন এন্ড প্রোটনের মধ্যে যে গ্র্যাভিটেশন ফোর্স কাজ করছে, সেই গ্র্যাভিটেশন ফোর্সের জন্য কি পরিমাণ অ্যাক্সিলারেশন তৈরি হচ্ছে সেটা আমরা যদি দেখতে চাই, কিভাবে ক্যালকুলেট করবো? না ধরো সেটাকে আমরা ড্যাশ দিয়ে ডিনোট করেছি। তাহলে ইলেকট্রনের যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন সেটা যদি ড্যাশ দিয়ে ডিনোট করি তাহলে কি হবে? Fg গ্র্যাভিটেশনাল ফোর্স ডিভাইড বাই মাস অফ দ্য ইলেকট্রন। এবার গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে আমরা কি করবো? একটু সাজিয়ে লিখেছি। দেখো Fe দিয়ে ডিভাইড করে দিয়েছি। প্রথমে Fg/Fe করেছি, Fe দিয়ে উপরে নিচে ডিভাইড করে দিয়েছি। কেন করেছি সেটা পরে একটু বুঝতে পারবে। এবার এটাকে যদি সাজিয়ে নিই, Me/Feটাকে উপরে পাঠিয়ে দিলাম। যদি উপরে সাজিয়ে দিই কি হবে? Fe/Me হয়ে যাবে। যদি এই নিচেরটাকে যদি একদম উপরে পাঠিয়ে দিই তাহলে কি হবে? Fe/Me হয়ে যাবে। আর এই উপরের সেটটাকে যদি নিচে নিয়ে চলে আসে তাহলে কি হবে? Fe/Fg হয়ে যাবে। এবার এখান থেকে Fe/Me আমরা অলরেডি ক্যালকুলেট করে রেখেছি। দেখো Fe/Me এখানে ক্যালকুলেট করা আছে, সেটাকে আমরা বসিয়ে দিয়েছি 2.5 × 10⁻22 মিটার/সেকেন্ড স্কোয়ার। আর Fe/Fg যেটা সেটা আমাদের আগেই ক্যালকুলেট করা আছে একদম প্রথমের দিকে। Fe/Fg এখানে Fe/Fg ক্যালকুলেট করা আছে ইলেকট্রন প্রোটন সিস্টেমের জন্য 2.27 × 10⁻39। সেটাকে যদি বসিয়ে দিই আমরা এখানে কি হবে? 2.27 × 10⁻39 কি হবে? 10⁻17 মিটার/সেকেন্ড স্কোয়ার। একইরকম যদি প্রোটনের ক্ষেত্রে ক্যালকুলেট করি তাহলে Fg ডিভাইড বাই এমপি, তাকে আবার সাজিয়ে নিয়েছি, Fe দিয়ে ডিভাইড করে নিয়েছি, ডিভাইড করে ওপর নিচে আবার চেঞ্জ করেছি, চেঞ্জ করে লিখেছি Fe/Mp। সেটা Fe/Mp এখানেই আছে। Fe/Mp 1.3 × 10⁻19 মিটার/সেকেন্ড স্কোয়ার, 1.3 × 10⁻19 মিটার/সেকেন্ড স্কোয়ার। এবং নিচে যদি ডিভাইড করেছি Fe/Fg কত? 2.27 × 10⁻39, যেটা আগে ইউজ করেছি। এখানে 0.5 × 10⁻20 মিটার/সেকেন্ড। তার মানে বুঝতে পারছো যদি ইলেকট্রন প্রোটনের ক্ষেত্রে যদি ইলেকট্রিক ফোর্স আমরা কনসিডার করি তাহলে কত আসছে? ভেরি হাই অ্যাক্সিলারেশন আসছে, তাই না? যদি গ্র্যাভিটেশন ফোর্স কনসিডার করি তাহলে ভেরি লো অ্যাক্সিলারেশন আসছে। তাহলে নর্মাল ইলেকট্রন প্রোটনের ক্ষেত্রে যদি আমরা এরকম যদি ইলেকট্রিক্যাল সিস্টেমের ক্ষেত্রে বা ইলেকট্রিক চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেট করতে যাই তাহলে ইলেকট্রিক ফোর্স যেটা আছে কুলম অ্যাট্রাকশন ফোর্স বা রিপালশন ফোর্স, সেটা আমরা নর্মালি ইউজ করব। আমরা গ্র্যাভিটেশন যে অ্যাট্রাকশন ফোর্সটা আছে সেটা আমরা নর্মালি অ্যাভয়েড করার চেষ্টা করব। লেখা আছে দেখো, ক্লিয়ারলি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি মাচ স্মলার দ্যান অ্যাক্সিলারেশন ডিউ টু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ফর দ্য মোশন অফ অ্যান ইলেকট্রন অ্যান্ড প্রোটন। এখানে আমরা রেফারেন্স এন্ড অ্যাকনোলেজমেন্ট লিখেছি। We acknowledge that following list of sources were used for this lecture series preparation and presentation. We are thankful to them for these resources. Number 1, NCERT Physics textbook for class 12. New Simplified Physics, a reference book for class 12 by S.L. Arora. Concept of Physics by H.C. Verma. Fundamental of Physics by Halliday and Resnick. Thank you very much.